আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি। তো সাইবার সিকিউরিটি আসলে কি? সাইবার সিকিউরিটিটা হচ্ছে বিভিন্ন ধরনের সাইবার অ্যাটাক থেকে, অনলাইনের বিভিন্ন সাইবার অ্যাটাক থেকে আমাদের যেই ইন্টারনেট কানেক্টেড যে সিস্টেমগুলো আছে, হার্ডওয়্যার, সফটওয়্যার, বিভিন্ন ডাটা, আমাদের পার্সোনাল ডাটা, কোম্পানি ডাটা, এগুলোকে প্রোটেক্ট করার জন্য আমরা যেই সিকিউরিটিটা দিব, সেই সিকিউরিটির নাম হচ্ছে সাইবার সিকিউরিটি, বা যেই সিকিউরিটি নিয়ে কাজ করব সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি। আচ্ছা, আমরা আমাদের একটা টিউটোরিয়াল তৈরি করা আছে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করা আছে, সেই প্রেজেন্টেশনটা আমরা ওপেন করতেছি। বাকি জিনিসগুলো আমরা এখানেই দেখব। তো প্রথমে আমরা চলে যাচ্ছি আমাদের এই পাওয়ার পয়েন্টের কন্টেন্টটা আসলে কি দিয়ে সাজানো হয়েছে সেইটা নিয়ে। যেমন আমরা প্রথমে একটা ইন্ট্রোডাকশন দিব, তারপরে আমরা এই সাইবার ক্রাইমের যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি নিয়ে কথা বলবো। দেন আমরা সাইবার ক্রাইমের টাইপ নিয়ে কথা বলবো। তারপরে আমরা এই সাইবার ক্রাইম রোধ করার জন্য যে সিকিউরিটি টুলগুলো আছে সাইবার সিকিউরিটি, সেগুলো নিয়ে কথা বলবো। সাইবার সিকিউরিটির অ্যাডভান্টেজটা নিয়ে বলবো। সেফটি টিপস নিয়ে কথা বলবো সাইবার ক্রাইমের। এরপরে আমরা রেফারেন্স দিয়ে দিব। আচ্ছা, তো আমরা ইন্ট্রোতে চলে যাচ্ছি। তো ইন্ট্রোতে যাওয়ার আগে আরও কিছু কথা বলে রাখি। সেটা হচ্ছে, আগে আমাদের যখন প্রথম ইন্টারনেট যখন আবিষ্কার হয়, তখন আসলে কম্পিউটারের ইউজটা আসলে খুব লিমিটেড ছিল। নর্মাল যে কেউ আসলে কম্পিউটার ইউজ করতে পারতো না, এক্সপেন্সিভ ছিল অনেক বেশি। তখন মেইনলি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলোতে আসলে এই কম্পিউটার সিস্টেমগুলো ইউজ হইতো বা ইউজ করতে দিত। এবং তখন সুপার কম্পিউটারের কনসেপ্ট ছিল, এবং সুপার কম্পিউটারের ভিতরে ডাটা কমিউনিকেশন হইতো। তো যখন আস্তে আস্তে এই জিনিসগুলো স্প্রেড আউট করলো বিভিন্ন মানুষের কাছে, যখন পার্সোনাল পিসিগুলো পৌঁছাইলো, সেটা 1980-র পরে, 1980 সালের পর থেকে যখন পিসির ইউজ অনেক বেড়ে গেল, সাধারণ মানুষ ইউজ করা শুরু করে দিল খুব বেশি আকারে, তখন অ্যাকচুয়ালি প্রবলেমটা হইল এই সাইবার অ্যাটাকগুলো হওয়া শুরু করলো, সাইবার ক্রাইম হওয়া শুরু করলো, হ্যাকাররা বিভিন্ন ধরনের অ্যাটাক করা শুরু করলো। তখন থেকে মেইনলি সাইবার সিকিউরিটি নিয়ে কথাবার্তা শুরু হলো। সাইবার সিকিউরিটির কনসেপ্টটা আসলে ওই সময় থেকে আসলে এখন পর্যন্ত চলছে। আচ্ছা, এখন যদি আমি ইন্ট্রোতে চলে যাই, তো প্রথমে বলা হয়েছে যে ইন্টারনেট ব্যবহার র্যাপিডলি গ্রো করতেছে, এবং এটার ডিসঅ্যাডভান্টেজ আছে, যেটা হচ্ছে হলো গিয়ে সাইবার ক্রাইম, ইলিগ্যাল অ্যাক্টিভিটি যেটা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমেই হচ্ছে। তো আমি এই জিনিসগুলো একটু পড়লে বুঝতে সুবিধা হবে। Crime committed using a computer and the internet to steal a person's identity or illegal imports or malicious program. বিভিন্ন মানুষের পার্সোনাল ডেটা চুরি হচ্ছে, ইলিগাল অনেক কিছু ইম্পোর্ট করা হচ্ছে ইন্টারনেটে, আপলোড করা হচ্ছে, ম্যালিশিয়াস প্রোগ্রাম আপলোড করা হচ্ছে। তারপরে যেটা, সাইবার সিকিউরিটি রেফার্স টু দ্য টেকনোলজিস অ্যান্ড প্রসেসেস ডিজাইন টু প্রোটেক্ট কম্পিউটার network and data from unauthorized access and attacks delivered via the internet by cyber criminals. এখানে যেটা বলা হয়েছে যে সাইবার সিকিউরিটি যেটা করতেছে সেটা হচ্ছে গিয়ে এই কম্পিউটারগুলো প্রোটেক্ট করতেছে, আনঅথরাইজড অ্যাক্সেস দিচ্ছে না, ডাটাগুলোকে সিকিউর করতেছে। সাইবার ক্রিমিনাল যে অ্যাক্টিভিটি আছে সেই অ্যাক্টিভিটিগুলোকে কমানোর চেষ্টা করতেছে। Though cyber security is important for the network, data and application security. আচ্ছা, the objective of cyber security is to establish rules and measure to use against attacks over the internet. তো সাইবার সিকিউরিটির মেইন উদ্দেশ্যটা হচ্ছে কিছু রুল এস্টাবলিশ করা, কিছু মেজারমেন্ট দেওয়া, যেটার দ্বারা আমরা এই ইন্টারনেটের যে অ্যাটাকগুলো হচ্ছে, ইন্টারনেটের যে সাইবার অ্যাটাকগুলো হচ্ছে, সেগুলো থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি।
আচ্ছা, তারপরে যেটা সেটা ওই সাইবার সিকিউরিটি কি, যেটা নিয়ে আমি অলরেডি কথা বলছি, যে আমাদের যেই সাইবার অ্যাটাকগুলো যেগুলো হয় সেগুলো থেকে আমাদের এই ইন্টারনেট কানেক্টেড যে সিস্টেমগুলো আছে, যেগুলো হার্ডওয়্যার আছে, সফটওয়্যার আছে, আমাদের পার্সোনাল এবং কোম্পানি ডাটা আছে, অর্গানাইজেশনাল ডাটা আছে, এই ডাটাগুলোকে বা এই আমাদের সিস্টেমগুলোকে রক্ষা করার জন্য যেটা ইন্ট্রোডিউস করা হয় সেটাই হচ্ছে সাইবার সিকিউরিটি। আচ্ছা, in a computing context, security comprises cyber security and physical security. Both are used by enterprises to protect against unauthorized access to data centers and other computerized system. তো এইখানে সাইবার সিকিউরিটির কিছু ফিজিক্যাল সিকিউরিটিও দেওয়া হচ্ছে। এগুলো মেইনলি দেওয়া হচ্ছে ডাটা সেন্টারে যেন আনঅথরাইজড কোনো অ্যাক্সেস না পায় সার্ভারগুলোতে। তারপরে কম্পিউটারাইজড সিস্টেমগুলোতেও এই জিনিসগুলো দেওয়া হচ্ছে। ইনফরমেশন সিকিউরিটি হুইচ ইজ ডিজাইন্ড টু মেনটেন দ্য কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাভেলেবিলিটি অফ ডাটা ইজ এ সাবসেট অফ সাইবার সিকিউরিটি। আচ্ছা, এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তিনটা বিষয় আছে ইনফরমেশন সিকিউর করার জন্য। যেই তিনটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি এবং অ্যাভেলেবিলিটি, যেটা আমরা এর আগের স্লাইডে আমরা পড়ে আসছি। তো কনফিডেন্সিয়ালিটিটা আসলে কি? Ensure that data or an information system is accessed by only an authorized person. এটার মানে হচ্ছে হলো গিয়ে আমার সিস্টেমটাতে অথরাইজড পারসন ছাড়া আর কেউ যেন অ্যাক্সেস করতে না পারে। ইনফরমেশন সিকিউরিটিটা আমার যদি মেনটেন করতে হয়, আমাকে এটা মেনটেন করতে হবে। এটাই হচ্ছে আমাদের কনফিডেন্সিয়ালিটি, এটা হচ্ছে 1 নাম্বার। এরপরে ইন্টিগ্রিটি অ্যাসিওরস দ্যাট দ্য ডেটা অর ইনফরমেশন সিস্টেম ক্যান বি ট্রাস্টেড, এনশিওরস দ্যাট ইট ইজ এডিটেড বাই অনলি অথরাইজড পারসনস অ্যান্ড রিমেইনস ইন ইটস অরিজিনাল স্টেট ওয়েন অ্যাট রেস্ট। আচ্ছা, এটা এনশিওর করতেছে যে আমার যেই ডাটাটা আমি দেখতেছি বা যে ডাটাটা আমি পাচ্ছি সেই ডাটাটা ট্রাস্টেড একটা ডাটা। সেক্ষেত্রে আমরা যেই ওয়েবসাইটগুলো ভিজিট করতেছি সেই ওয়েবসাইটগুলো হয়তো বা ট্রাস্টেড একটা ওয়েবসাইট, ওই ওয়েবসাইটগুলো অথরাইজড পারসন দ্বারা পরিচালিত হয় এবং এগুলো ম্যানিপুলেট হয় না। এই ধরনের ব্যাপারগুলোকে বোঝাচ্ছে হচ্ছে ইন্টিগ্রিটি দ্বারা। তারপরে অ্যাভেলেবিলিটি, ডাটা অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস আর অ্যাভেলেবল হোয়েন রিকোয়ার্ড, এবং এই ডাটা এবং ইনফরমেশন যখন প্রয়োজন তখন যেন এটা অ্যাভেলেবেল থাকে। এই তিনটা জিনিস হচ্ছে ইনফরমেশন সিকিউরিটির মেইন তিনটা ব্যাপার। আচ্ছা, তারপরেরটাতে আমরা যখন যাচ্ছি, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। প্রাইভেসি রিলেটস টু এনি রাইটস ইউ হ্যাভ টু কন্ট্রোল ইউর পার্সোনাল ইনফরমেশন অ্যান্ড হাউ ইট ইজ ইউজড। তো প্রাইভেসির ব্যাপারটা হচ্ছে আমি আমার ডাটাগুলোকে কিভাবে আমি রিপ্রেজেন্ট করব, কিভাবে আমি আমার ডাটাগুলোকে কন্ট্রোল করব, সেটার উপরে যেন আমার একটা ফুল একটা পলিসি থাকে বা কন্ট্রোল থাকে, যেটা আমরা বলি প্রাইভেসি পলিসি বলে যেটা বলি আর কি। আর সিকিউরিটি যেটা, সেটা হচ্ছে সিকিউরিটি রেফার্স টু হাউ ইয়োর পার্সোনাল ইনফরমেশন ইজ প্রোটেক্টেড। তো সিকিউরিটিটা হচ্ছে আমার পার্সোনাল যে ডাটাগুলো আছে, যেগুলো আমি দিয়ে রাখলাম আমি অনলাইনে, সেগুলো আমার প্রোটেক্টেড কিনা সেটা। তো তার মানে প্রাইভেসি হচ্ছে আমার ইনফরমেশনগুলো আমি মানে কন্ট্রোল করতে পারতেছি কিনা, ঠিক আছে, আমার কন্ট্রোলে আছে কিনা। আর সিকিউরিটি হচ্ছে হলো গিয়ে আমি এই যে ইনফরমেশনগুলো দিচ্ছি সেগুলো প্রোটেক্টেড কিনা। আচ্ছা, এরপরে যখন আমরা যাচ্ছি, এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে সাইবার ক্রাইমের যে ক্যাটাগরিগুলো, ঠিক আছে, সাইবার ক্রাইমের যে ক্যাটাগরিগুলো সেই ক্যাটাগরি নিয়ে কথা বলবো। এখানে দুইটা ক্যাটাগরি করা হয়েছে, একটা হচ্ছে দ্য কম্পিউটার অ্যাজ এ টার্গেট, আর একটা হচ্ছে দ্য কম্পিউটার অ্যাজ এ ওয়েপন। মানে আমরা যখন কম্পিউটারকে টার্গেট হিসেবে করবো, যে ইউজিং এ কম্পিউটার টু অ্যাটাক আদার কম্পিউটার্স, হ্যাকিং, লাইভ, ওয়ার্মস অ্যাটাক, ডস অ্যাটাক এক্সেট্রা। এখন যখন কোনো হ্যাকার কোনো অ্যাটাক করে, সেও কিন্তু অ্যাটাক করতেছে কোনো একটা কম্পিউটার ডিভাইস থেকেই, কম্পিউটার থেকেই। তার মানে কি, কম্পিউটারটা তার এন্ডে ইউজ হচ্ছে টার্গেট হিসেবে, মানে তার এন্ড থেকে সে ইউজ করতেছে আরেকটা কম্পিউটারকে টার্গেট করার জন্য। আর দ্য কম্পিউটার অ্যাজ এ ওয়েপন, ইউজিং এ কম্পিউটার টু কমিট রিয়েল ওয়ার্ল্ড ক্রাইম। এইখানে ইউজ করতেছে একটা ওয়েপন হিসেবে, ঠিক আছে, ওয়ার্ল্ডের বিভিন্ন ক্রাইম, বড় বড় ক্রাইম করার জন্য
এটা ইউজ হচ্ছে, যেমন হইতে পারে ক্রেডিট কার্ড ফ্রড হইতে পারে, অনেক বড় কোনো একটা কোম্পানির বা কোনো বড় কোনো পার্সনের হয়তো বা ক্রেডিট কার্ড ফ্রড হইতে পারে। তো এটা দুইভাবে এই সাইবার ক্রাইমের ক্যাটাগরাইজ করা হয়েছে, যে একটা টার্গেট হিসেবে ইউজ হচ্ছে যেটা হচ্ছে হ্যাকাররা করতেছে, আর একটা হচ্ছে ওয়েপন হিসেবে ইউজ হচ্ছে যেটা রিয়েল ওয়ার্ল্ড ক্রাইমগুলো যেগুলো হচ্ছে বড় বড় সেগুলোকে ফোকাস করতেছে। আচ্ছা, তো কম্পিউটার সিকিউরিটির প্রিন্সিপালটা কি আসলে? এখানে একটা লেভেল দেওয়া হয়েছে। হ্যাকার আসলে অ্যাটাক করে কোথায় আসলে? হ্যাকার্স অ্যাটাক অ্যাট লেভেল বিলো সিকিউরিটি প্যারামিটার্স, কার্নেলের ভিতরে দেখাচ্ছে। আচ্ছা, যাই হোক, হাউ ডু ইউ স্টপ অ্যান অ্যাটাকার ফ্রম গেটিং অ্যাক্সেস টু এ লেয়ার বিলো ইয়োর প্রোটেকশন মেকানিজম? মানে আমি যেই প্রোটেকশনটা দিচ্ছি তারও নিচের লেয়ারে কিভাবে সে অ্যাক্সেস পেয়ে যাচ্ছে। এভরি প্রোটেকশন মেকানিজম ডিফাইন্স এ সিকিউরিটি পেরিমিটার বাউন্ডারি, অ্যাটাকার্স ট্রাই টু বাইপাস প্রোটেকশন মেকানিজম। আমরা যেই প্রোটেকশন মেকানিজমগুলো দিচ্ছি, আমাদের যে অ্যাপ্লিকেশন বা আমাদের যে সফটওয়্যারগুলো আমরা অনলাইনে ইউজ করতেছি, সেগুলোর তো আমাদের প্রোটেকশন দিতে হচ্ছে। যদি পেইড সফটওয়্যার হয় তাহলে সেটাতে অনেক ভালো মাত্রায় এই প্রোটেকশন লেভেলটা থাকে। যদি ফ্রি হয় সেক্ষেত্রে হয়তো বা একটু পেইড সফটওয়্যারের লেভেলেরটা হয় না, একটু কম থাকে। বাট অ্যাটাকার যেটা করে সেটা হচ্ছে এই প্রোটেকশন লেভেলগুলোকে বাইপাস করার ট্রাই করে, মেইনলি বাইপাস করেই তারা হচ্ছে এই অ্যাটাকগুলো চালায়। আচ্ছা, এবার আমরা চলে আসবো অ্যাটাকের সাইবার ক্রাইমের যে টাইপগুলো, সেগুলো আমরা ক্যাটাগরি দেখলাম সাইবার ক্রাইমের। এবার দেখবো আমরা সাইবার ক্রাইমের টাইপগুলো কি কি হয়, কি কি টাইপের সাইবার ক্রাইম হতে পারে। তো প্রথমে যেগুলো নিয়ে কথা বলে আসলাম আমরা, হ্যাকিং একটা হতে পারে, ফিশিং হইতে পারে একটা, ড্যানিয়েল অফ সার্ভিস মানে ডস হতে পারে একটা, স্প্যাম মেইল হতে পারে, স্পাইওয়্যার অ্যাডওয়্যার হইতে পারে, ম্যালওয়্যার হইতে পারে, এটিএম স্কিমিং অ্যান্ড পয়েন্ট অফ স্কেল ক্রাইমস এটা হইতে পারে, র্যানসমওয়্যার হইতে পারে। তো আমরা এগুলো প্রত্যেকটা আলাদাভাবে আমরা ডিটেলে কথা বলবো। যেমন হ্যাকিংটা তো নর্মালি সবাই আপনারা বুঝবেন। তো তারপর আমি পড়তেছি এখানে, হ্যাকিং ইন সিম্পল টার্ম মিনস অ্যান ইলিগাল ইনট্রুশন ইনটু এ কম্পিউটার সিস্টেম অর নেটওয়ার্ক। মানে হ্যাকিং মানে হচ্ছে সিম্পল টার্মে বলতে গেলে একটা কম্পিউটার সিস্টেমে বা নেটওয়ার্কে ইলিগাল কিছু ঢুকায় দেওয়া, ইলিগাল কিছু ইনক্লুড করা, এটাই হচ্ছে হ্যাকিং। ইট ইজ অলসো নোন অ্যাজ ক্র্যাকিং। গভর্নমেন্ট ওয়েবসাইটস আর দ্য হট টার্গেটস অফ দ্য অ্যাটাকার্স বা হ্যাকার্স ডিউ টু দ্য প্রেস কভারেজ ইট রিসিভস। আচ্ছা, এটা ক্র্যাকিং নামেও পরিচিত, এবং এটা মেইনলি আসলে ফোকাস করে হচ্ছে গভর্নমেন্ট ওয়েবসাইট যেগুলো, সেগুলো হচ্ছে এদের মেইন টার্গেট। কারণ এরা হচ্ছে প্রেস কাভারেজ চায়, ঠিক আছে, প্রেসের সামনে আসতে চায় বা তাদেরকে নিয়ে আলোচনা হবে, এই জিনিসটা তারা চায়। আচ্ছা, তারপরে সেটা হচ্ছে ফিশিং। তো ফিশিং ইজ এ ফ্রডালেন্ট অ্যাটেম্প্ট ইউজুয়ালি মেড থ্রু ইমেইল। ফিশিংটা মেইনলি হয় হচ্ছে মেইলের মাধ্যমে পার্সোনাল ইনফরমেশন চুরি করার জন্য। Phishing is the attempt to obtain sensitive information such as username, password, and credit card details, often for malicious reasons, through an electronic communication. তো ইলেকট্রনিক কমিউনিকেশন বলতে মেইনলি বোঝানো হচ্ছে ইমেলকে। ইমেলের দ্বারা ফিশিংয়ের মাধ্যমে ইউজার নেম, পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড ডিটেল এগুলো চুরি করার অ্যাটেম্প্ট করা হয়। A common online phishing scam starts with an email message that appears to come from a trusted source but actually directs recipients to provide information to a fraudulent website. তো এটা আসলে শুরু হয় কিভাবে? শুরু হয় আসলে একটা ইমেল মেসেজের মাধ্যমেই, এবং সেখানে দেখায় যে একটা ট্রাস্টেড সোর্সেই তাকে দেখায় যে একটা লেজিটিমেট সাইটেই তাকে নিয়ে যাচ্ছে, বাট ওখান থেকে তাকে রিডিরেক্ট করা হয়, রিডিরেক্ট করে এমন একটা ওয়েবসাইটে নিয়ে যাওয়া হয়, সেটা হচ্ছে ফ্রডালেন্ট ওয়েবসাইট, এবং সেখানে সেই ইনফরমেশন যখন দেয় তখন এই ইনফরমেশনগুলো স্টিল হয়। এটাই হচ্ছে ফিশিং, মেনলি এভাবেই করে আর কি। তো এখানে ইমেজ দিয়েও দেখানো হয়েছে, এটা আপনারা দেখে নেবেন।
আচ্ছা, তারপরে ড্যানিয়াল অফ সার্ভিস মানে ডস যেই অ্যাটাকটা সেটা, দিস ইজ অ্যান অ্যাক্ট বাই দ্য ক্রিমিনালস হু ফ্লাডস দ্য ব্যান্ডউইথ অফ দ্য ভিকটিমস নেটওয়ার্ক। এটা মেইনলি আসলে ব্যান্ডউইথটা এত পরিমাণে ট্রাফিক জেনারেট করে যেটার কারণে ব্যান্ডউইথটা সে খেয়ে ফেলে এমন অবস্থা। আচ্ছা, ইন দ্য ডস অ্যাটাক এ হ্যাকার ইউজেস এ সিঙ্গেল ইন্টারনেট কানেকশন টু আইদার এক্সপ্লয়েট এ সফটওয়্যার ভালনারেবিলিটি অর ফ্লাড এ টার্গেট with fake request, usually in an attempt to exhaust server resources. তো এটা সিঙ্গেল নেটওয়ার্ক কানেকশন, ইন্টারনেট কানেকশন ইউজ করে, এটা সফটওয়্যারে ভালনারেবিলিটি তৈরি করে। আর এটা যেটা করে সেটা হচ্ছে হলো গিয়ে আমাদের সার্ভারের যে রিসোর্সেসগুলো আছে, মানে যে ওয়েবসাইটে অ্যাটাক করতেছে, অ্যাটাকটা চালাচ্ছে, সেই ওয়েবসাইটের যে সার্ভারের রিসোর্স দেওয়া আছে সেই রিসোর্সগুলো সে সব ইউজ করে ফেলে, সব খেয়ে ফেলে ফেক রিকোয়েস্ট দিয়ে, ফেক রিকোয়েস্ট জেনারেট করে। অন দ্য আদার হ্যান্ড, ডিডস অ্যাটাক আর লঞ্চড ফ্রম মাল্টিপল কানেক্টেড ডিভাইসেস। আচ্ছা, ডস আর ডিডসের মধ্যে তফাৎ হচ্ছে, ডসটা হচ্ছে আমার সিঙ্গেল ইন্টারনেট কানেকশন থেকে এই অ্যাটাকটা আসে মেইনলি, আর ডিডস অ্যাটাকটা হচ্ছে মাল্টিপল হোস্ট থেকে আসতে পারে, মাল্টিপল ইন্টারনেট কানেকশন থেকে আসতে পারে, এবং এটা সিমালটেনাসলি কন্টিনিউয়াসলি হইতে থাকে। এখানে এটাও বলে দেওয়া আছে। আচ্ছা, তারপরে যেটা এখানে ফিগার দিয়ে ডিডস অ্যাটাকটা দেখানো হয়েছে, যে ডিডস অ্যাটাকটা দেখেন আমাদের হচ্ছে ভিকটিম হচ্ছে ভিকটিমের কাছে কত জায়গা থেকে রিকোয়েস্ট আসতেছে এবং এসে তার রিসোর্সগুলো ফেক ট্রাফিক দিয়ে রিসোর্সগুলো শেষ করে দিবে। আচ্ছা, তারপরে হচ্ছে স্প্যাম মেইল। ইমেল স্প্যাম ইজ দ্য ইলেকট্রনিক version of junk mail. It involves sending unwanted messages, often unsolicited advertising to a large number of recipients. Spam is a serious security concern as it can be used to deliver Trojan horses, virus, worms, spyware and targeted phishing attacks. আচ্ছা, স্প্যাম মেইল এটার সাথে আমরা খুবই ভালোভাবে পরিচিত। অনেক সময় দেখবেন আপনাদের পার্সোনাল মেইলেও স্প্যাম মেইল চলে আসে, এবং ওগুলো দেখবেন গুগলে বা ইয়াহুতে এগুলো স্প্যাম ট্যাগ করাও থাকে, ঠিক আছে? তো এইরকম স্প্যাম মেইল যেগুলো আছে সেইগুলো আসলে মেইনলি হচ্ছে বিভিন্ন ভাইরাস থাকে, ভাইরাস ওইখানে জেনারেট করে রাখে, তারপর বিভিন্ন স্পাইওয়্যার থাকতে পারে, ফিশিং অ্যাটাক থাকতে পারে ওইটার মাধ্যমে। তো এটা হচ্ছে জাঙ্ক মেইলের মতোই একটা বিষয় আর কি, যে মেইলগুলো আসলে আপনি আনওয়ান্টেড, যে মেইলগুলো মানে এই মেইলগুলো আপনি চাচ্ছেন না, বা এই মেইলগুলো আসলে এক্সপেক্টেড না আপনার, এই টাইপের মেইলগুলো যখন আসে, বা বিভিন্ন অ্যাডভার্টাইজিং মেইলগুলো আসে যেগুলো আসলে মানে আনসলিডেটেড, মানে নির্ভরযোগ্য না, এই টাইপের যে ইয়াগুলো আসে সেগুলোই মেইনলি আসলে স্প্যাম মেইল হিসেবে কাউন্ট হয়। আচ্ছা, তারপরে হচ্ছে ম্যালওয়্যার। It's a malicious software such as virus, worms, Trojan, which specifically designed to disrupt or damage computer system or mobile devices. তো এইটা মেইনলি হচ্ছিল গিয়ে কিছু ভাইরাস থাকে, ট্রোজান, ওর্মস, এই টাইপের কিছু ভাইরাস থাকতে পারে, ম্যালিশিয়াস সফটওয়্যারের ভিতরে থাকে এগুলো মেইনলি হচ্ছিল গিয়ে আমাদের কম্পিউটার সিস্টেম হোক বা আমাদের মোবাইল ডিভাইসগুলো হোক সেগুলোকে ড্যামেজ করে, সেগুলোর কাজের এফিসিয়েন্সি কমায় দেয়, সেগুলো থেকে তথ্য চুরি করে। হ্যাকার্স ইউজ ম্যালওয়্যার ফর এনি নাম্বার অফ রিজনস সাচ অ্যাজ এক্সট্রাক্টিং পার্সোনাল ইনফরমেশন অর পাসওয়ার্ড, স্টিলিং মানি অর প্রিভেন্টিং ওনার্স ফ্রম অ্যাক্সেসিং দেয়ার ডিভাইস। যেটা বললাম যে পার্সোনাল ইনফরমেশনগুলো চুরি করে, কিছু কিছু ক্ষেত্রে টাকা যেগুলো বা ডলার বা কারেন্সি যেটা সেটা স্টিল করে, ইনফরমেশন নিয়ে সেটা স্টিল করে। আবার অনেক সময় অ্যাক্সেসগুলো মানে ডিভাইস আপনি যেটা ইউজ করতেছেন সেই ডিভাইসে আপনাকেই রেস্ট্রিক্ট করে দিচ্ছে, এটাও কিন্তু এই হ্যাকাররা এই ম্যালওয়্যার পুশ করার মাধ্যমে করতে পারে। আর ভাইরাসেস আর প্রোগ্রামস দ্যাট attach themselves to a computer or a file and then circulate themselves to other files and to other computers on a network. They usually affect the data on a computer and mobile device either by altering or deleting it.
তো ভাইরাস জিনিসগুলো কীরকম, আমাদের পিসিতে বা আমাদের কম্পিউটারে যখন ভাইরাস চলে আসে তখন একটা ফাইলের মাধ্যমে হয়তো বা ভাইরাসটা আসছে বা একটা ফাইলে হয়তো বা ভাইরাসটা আছে, সেটা কিন্তু আস্তে আস্তে ছড়ায় যায়, এটা ক্যান্সারের মতো, এটা কিন্তু অন্যান্য ফাইলও এফেক্ট করে। পাশাপাশি এই কম্পিউটারের সাথে নেটওয়ার্কে আরও যারা কম্পিউটার আছে তাদেরকেও কিন্তু নেটওয়ার্কে এই ভাইরাসগুলো চলে যায়, তাদের নেটওয়ার্কেও, এবং ওই ডিভাইসগুলোকেও কিন্তু তারা ওই ফাইলগুলোকে হয় সেন্সিটিভ যেই ফাইলগুলো আছে সেগুলোকে তারা অল্টার করে ফেলে, মানে এডিট করে নিজের মতো করে কিছু ঢুকায় দেয় অথবা ডিলিট করে ফেলে, এই জিনিসগুলো করতে পারে। আচ্ছা, এরপরে এই ওর্মস ট্রোজান এগুলো নিয়েও বলা হয়েছে। ওর্মসটা কি? এটা ভাইরাসের মতোই, এদের কোনো হোস্ট দরকার হয় না, মানে এদের মানে কোথাও যাওয়ার জন্য কোনো কম্পিউটারে বা কোথাও যাওয়ার জন্য কোনো হোস্ট দরকার হয় না। দে মেয়ারলি মেক ফাংশনাল কপিস অফ দেমসেলভস অ্যান্ড ডু দিস রিপিটেডলি টিল দে ইট আপ অল অ্যাভেলেবল স্পেস অন কম্পিউটার্স মেমোরি। এটা কম্পিউটারের মেমোরি রিপিটেডলি খেয়ে ফেলে, ঠিক আছে, মেমোরি খেয়ে ফেলে, স্পেস খেয়ে ফেলে, এবং এরা নিজেদের কপি তৈরি করতে পারে। ওর্মস যেগুলো ভাইরাসের মতোই, বাট এরা নিজেদের কপি তৈরি করতে পারে। আচ্ছা, ট্রোজানটা কি? ট্রোজান ইজ এ টাইপ অফ ম্যালওয়্যার দ্যাট প্রিটেন্ডস টু বি সামথিং ইউজফুল, হেল্পফুল অ্যান্ড ফান while actually causing harm and stealing data. Trojans are often silently downloading other malware, spyware, ransomware on a infected device as well. তো ট্রোজান ভাইরাস যেটা করে সেটা হচ্ছে এটা প্রিটেন্ড করে যে এটা খুব ইউজফুল একটা জিনিস বা হেল্পফুল একটা জিনিস, এরকম টাইপের বিহেভ করে। এটা বিভিন্ন অ্যাপ হইতে পারে, অ্যাপ্লিকেশন হইতে পারে, তো ফাইল হইতে পারে। তো বাট এটা কিন্তু ডাটা চুরি করতেছে, সিস্টেমকে হার্ম করতেছে। এবং এটার আরও কিছু কাজ আছে, সেটা হচ্ছে গিয়ে কিন্তু সাইলেন্টলি সে হচ্ছে গিয়ে অন্যান্য ম্যালওয়্যারকেও ডাউনলোড করে, অনলাইন থেকে হোক বা যেভাবে হোক সে ডাউনলোড করে অন্যান্য ম্যালওয়্যারগুলোকেও। আচ্ছা, তারপরে ট্রোজানস ক্যান infect you in places where you might not expect it, such as emails, downloads and more. এবং যেসব জায়গায় আপনারা এই জিনিসগুলোকে এক্সপেক্ট করেন না, ট্রোজানগুলো ওইখানে কাজ করবে বা ওইখানে ওইভাবে আসবে, ওখানে থাকবে, সেটা এক্সপেক্ট করেন না, সেখানেও কিন্তু সে থাকে, ইমেলগুলোতে থাকে, ডাউনলোডস অপশনগুলোতে ডাউনলোড থেকে আসতে পারে, যে আপনি একটা ফাইল অনলাইনে ডাউনলোড করতেছেন সেখানে চলে আসতে পারে সেখান থেকে। তো এটা সবসময় বেটার যে এই টাইপের ম্যালওয়্যারগুলোকে অ্যাভয়েড যেন আমরা করতে পারি, আমরা যেন চিনতে পারি এবং এগুলোকে যেন আমরা অ্যাভয়েড করতে পারি। আচ্ছা, এবার স্পাইওয়্যারটা কি? স্পাইওয়্যার ইজ এ টাইপ অফ ম্যালওয়্যার, এটাও একটা ম্যালওয়্যারের মতো, যেটা কিনা হ্যাকার্স ইউজ টু স্পাই অন ইউ ইন অর্ডার টু গেইন অ্যাক্সেস টু ইয়োর পার্সোনাল ইনফরমেশন, ব্যাঙ্কিং ডিটেলস অর অনলাইন অ্যাক্টিভিটি। তো এটা যেটা করে সেটা হচ্ছে আমাদের পার্সোনাল ইনফরমেশনগুলোতে অ্যাক্সেস করে আমাদের ব্যাংকিং ডিটেল, মানে সফিস্টিকেটেড যেই ডিটেলগুলো আছে সেই ডিটেলগুলো সে নিয়ে নেয়, অনলাইন অ্যাক্টিভিটি আমরা যা করতেছি সেগুলোর ইনফরমেশনগুলো ক্র্যাক করে। তো এইটার জন্য আমরা অ্যান্টি স্পাইওয়্যার কিছু টুল আছে, অনলাইনেই পাওয়া যায়, সেগুলো আমরা চাইলে ইউজ করতে পারি। তো অ্যাডওয়্যারটা কি? অ্যাডওয়্যার ইজ এ টাইপ অফ ম্যালওয়্যার দ্যাট bombards you with endless ads and pop-up windows that could potentially be dangerous for your device. The best way to remove adware is to use an adware remover tool. আপনারা দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইটে গেলে আপনারা দেখবেন প্রচুর পরিমাণে অ্যাড দেখায়, বিভিন্ন পপ আপ চলে আসে ওয়েবসাইটের ভিতরে। তো এই জিনিসগুলো হচ্ছে অ্যাডওয়্যার, এটাও কিন্তু একটা ম্যালওয়্যার টাইপের জিনিস। এই জিনিসগুলো থেকে দূরে থাকতে হবে, এগুলো আমাদের ডিভাইসের জন্য, আমাদের পিসির জন্য, আমাদের মোবাইল ডিভাইসের জন্য খুবই হার্মফুল। তো এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, এই ধরনের সাইট থেকেও আমাদেরকে দূরে থাকতে হবে যে সাইটগুলোতে আসলে এই জিনিসগুলো খুব অতিমাত্রায় আছে। বোমবার্ড বলতে বোঝাচ্ছে যে একটা বোম্বিংয়ের অবস্থা আছে এবং প্রচুর পরিমাণে অ্যাড থাকবে ওইসব সাইটে, বিভিন্ন পপ আপ আসবে বিভিন্ন জায়গা থেকে ওয়েবসাইটে। তো এই জিনিসগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা অনলাইনে অ্যাডওয়্যার রিমুভাল টুল পাওয়া যায়, সেই টুলগুলো আমরা ইউজ করতে পারি। তবে এই ওয়েবসাইটগুলো
অ্যাভয়েড করে যাওয়াই বেটার, যেগুলোতে এই অ্যাডওয়্যারগুলো বেশি থাকে বা ম্যালওয়্যারগুলো বেশি থাকে। আচ্ছা, র্যানসমওয়্যার খুব ইন্টারেস্টিং একটা জিনিস। এই র্যানসমওয়্যার ইজ অ্যাজ স্ক্যারি অ্যাজ ইট সাউন্ডস। Hackers use this technique to lock you out of your devices and demand a ransom in return for access. এটা দিয়ে যেটা করে হ্যাকাররা, এই টেকনিকটা ইউজ করে আমার ডিভাইসকে বা আমাদের ডিভাইসকে সে লক করে দেয়, আমরাই আমাদের ডিভাইসে অ্যাক্সেস করতে পারি না। এবং তারপরে তারা হচ্ছে একটা র্যানসম বলতে তারা একটা অ্যামাউন্ট হয়তো বা দাবি করে, যখন আমরা যদি অ্যাক্সেস করতে চাই আমাদেরকে তার ওই ডিমান্ডটা ফুলফিল করতে হয়। ডিমান্ডটা ফুলফিল করলে দেন আমরা অ্যাক্সেসটা পাই তাদের কাছ থেকে। তো ransomware puts you in a sticky situation, so it's best to know how to avoid it. এটা সম্পর্কে যত ভালো জানবেন তত ভালো থাকতে পারবেন, কারণ এটা যদি কোনো কারণে আপনার ডিভাইসে অ্যাফেক্টেড হয় বা আপনার ডিভাইসে অ্যাটাক করে, তার মানে আপনার ডিভাইসে যত ধরনের ইনফরমেশন আপনি রাখছেন সেটা যত মূল্যবান হোক, আপনি যদি অ্যাক্সেস করতে না পারেন এবং তারা যদি এটার এগেনস্টে কোনো কিছু ডিমান্ড করে এবং আপনার ওই ডাটাটা যদি ওই লেভেলের ইম্পর্টেন্স থেকে থাকে ওই ডাটার, তাহলে কিন্তু আপনাকে তাদের ওই ডিমান্ড ফুলফিল না করা পর্যন্ত আপনি অ্যাক্সেস করতে পারবেন না। আচ্ছা, তারপরে ransomware restricts access to your computer system and demands that a ransom is paid in order for the restriction to be removed, যেটা আমরা বললাম। The most dangerous ransomware attacks are caused in WannaCry, Petya, Server and Locky ransomware. এই ransomwareগুলো সবচেয়ে মানে ডেঞ্জারাস ছিল হিস্ট্রি অফ ইন্টারনেট, মানে ইন্টারনেটের যুগের সবচেয়ে ডেঞ্জারাস র্যানসম অ্যাটাকস ছিল এইগুলো। দ্য মানি হুইচ প্রপোজ টু বি পেইড টু রিমুভ র্যানসমওয়্যার ফ্রম ইউর সিস্টেম হুইচ ইজ কল্ড র্যানসম মানি। যেই মানিটা তারা দাবি করতো এই হ্যাকাররা, এই অ্যাক্সেসটা আবার হচ্ছে করে দেওয়ার জন্য, রেস্ট্রিকশনটা উঠায় যাওয়ার জন্য এই অ্যাক্সেস থেকে, এটা কি র্যানসম মানি বলে সবার কাছে পরিচিত আর কি। সবার কাছে এই র্যানসম মানি নামে পরিচিত। এটা এতটাই ডেঞ্জারাস একটা বিষয় ছিল বা ডেঞ্জারাস একটা বিষয় এখনো আছে। আচ্ছা, তারপরে যেটা সেটা হচ্ছে এটিএম স্কিমিং অ্যান্ড পয়েন্ট অফ সেলস ক্রাইম। It is a technique of compromising the ATM machine by installing a skimming device atop the machine keypad to appear as a genuine keypad or a device made to be affixed to the card reader to look like a part of machine. আচ্ছা, এটা হচ্ছে একটা টেকনিক। এটিএম মেশিন আমরা যারা ইউজ করি উইথড্র করার জন্য, মানি উইথড্র করার জন্য, এখানে তারা হচ্ছে কি একটা স্কিমিং ডিভাইস সেট করে দেয়। ওই ডিভাইসের কারণে যেটা হয়, আমরা যে কিপ্যাডে আমরা ইনফরমেশনগুলো দেই বা আমরা যে নাম্বারগুলো প্রেস করি, সেগুলো আমাদের কাছে মনে হয় আমরা ওই মেশিনেই প্রেস করতেছি, বাট এইটা তাদের এই টেকনিকের একটা অংশ, তাদের নিজেদের একটা কিপ্যাড। এটাই এখানে বোঝানো হয়েছে। এটা দ্বারা তারা এই ইনফরমেশনটা চুরি করে আর কি। অ্যাডিশনালি ম্যালওয়্যার দ্যাট স্টিলস ক্রেডিট কার্ড data directly can also be installed on these devices. Successful implementation of skimmers cause in ATM machine to collect card numbers and personal identification number codes that are later replicated to carry out fraudulent transaction. এই যে মেশিনের থ্রুতে আমাদের যে ইনফরমেশনগুলো, ক্রেডিট কার্ডের ইনফরমেশনগুলো তারা নিয়ে যাচ্ছে, আমাদের যে আইডেন্টিফিকেশন নাম্বার আছে সিভিসি বা এই টাইপের যে নাম্বারগুলো আছে, সেই নাম্বারগুলো কিন্তু তারা পেয়ে যাচ্ছে এবং এইগুলো দিয়ে কিন্তু তারা রেপ্লিকেট করে পরে এই ট্রানজ্যাকশনগুলো, ফ্রডুলেন্ট ট্রানজ্যাকশনগুলো তারা কিন্তু করে থাকে পরে। এবং আমাদের এই অ্যাকাউন্ট থেকে, আমাদের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে এই অ্যামাউন্টগুলো হঠাৎ করে নাই হয়ে যাওয়ার পিছনে কিন্তু এই অ্যাটাকটাই দায়ী। এখানে জাস্ট পার্সেন্টেজ দেওয়া হয়েছে যে এই অ্যাটাকগুলো কি ধরনের, মানে কত পার্সেন্টেজে হয়ে থাকে। এটা সোর্স হচ্ছে এফবিআই থেকে সোর্সটা দেওয়া, ওয়ার্ল্ডের সম্ভবত। তো
এটা আপনারা দেখে নেবেন এখানে কি পার্সেন্টেজে কোনটা হয় আর কি। তো এখানে কিছু সিকিউরিটি টুল নিয়ে কথা বলা হবে, যে এই সিকিউরিটি টুল দিয়ে আমরা চাইলে এই জিনিসগুলোকে রোধ করতে পারি। সাইবার সিকিউরিটির যে সিকিউরিটি টুলগুলো আছে এখানে কয়েকটা দেওয়া আছে। একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং সিভি, সিডাব্লিউ, সিভি, এসএস, ওডাব্লিউএসপি, টপ 10, স্যান্স টপ 25, ওয়ারশার্ক ডেমনস্ট্রেশন, এনম্যাপ ডেমনস্ট্রেশন, নেসাস ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট স্ক্যানিং টুল। এগুলো সম্পর্কে আমরা ভিতরে গেলে জানতে পারবো। বাট এগুলো হচ্ছে আমাদের সিকিউরিটি টুল, যেগুলো আমরা ইউজ করে সাইবার সিকিউরিটি দিতে পারি। সাইবার ক্রাইম যেগুলো হচ্ছে তাদের এগেনস্টে আমরা সাইবার সিকিউরিটি অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। তো এগুলো প্রত্যেকটা কি আসলে এই সিকিউরিটিগুলো, সেগুলো আমরা এখান থেকে জানতে পারি। যেমন এটা হচ্ছে কমন ভালনারেবিলিটিস অ্যান্ড এক্সপোজার্স is a catalog of known security threats. The catalog is sponsored by United States Department of এত and threats are divided এত। আচ্ছা, দুইটা ক্যাটাগরিতে ডিভাইডেড করা হয়েছে, vulnerabilities and exposures. সিভি ডেটাবেজেস, দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ এত এত। আচ্ছা, যাই হোক, এগুলো আপনারা পড়ে নেবেন। দ্য কমন ভালনারেবিলিটি, মেইন কথা হচ্ছিল কি এই টুলগুলো আমরা হচ্ছে সাইবার সিকিউরিটির জন্য ইউজ করতে পারি। ঠিক আছে, এগুলো রেটিংগুলো দেওয়া আছে। আচ্ছা, কমন উইকনেস এনুমারেশন ইজ এ লিস্ট অফ সফটওয়্যার উইকনেস, দ্য মিট্রে কর্পোরেশন। এগুলো প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান আপনারা একটু দেখে নেবেন। ঠিক আছে, এই সিকিউরিটি টুলগুলো আমরা চাইলে ইউজ করতে পারি, বা বড় বড় জায়গায় এই জিনিসগুলো ইউজ করা হয়। আচ্ছা, এখানে ওডাব্লিউএসপি টপ 10 নিয়ে কথা বলা হয়েছে, এগুলো দেখবেন আপনারা, পাশাপাশি এই জিনিসগুলো দেখবেন। আচ্ছা, পরের টুল হচ্ছে হলো গিয়ে ওয়ারশার্ক। ওয়ারশার্কটা আসলে কি, এটা হচ্ছে হলো গিয়ে একটা নেটওয়ার্ক প্যাকেজ অ্যানালাইজার। A network packet analyzer will try to capture network packets and tries to display that packet data as detailed as possible. ঠিক আছে, এই ডাটাটা যতটুকু ডিটেল দেখা পসিবল হয় এই নেটওয়ার্ক প্যাকেটের ডাটাগুলো, সেগুলো দেখার ব্যবস্থা করে এই ওয়ারশার্ক টুলটা। You could think of a network packet analyzer as a measuring device used to examine what is going on inside a network cable, just like a voltmeter is used by an electrician to examine what is going on inside an electric cable. তো ভোল্টমিটার যেভাবে কাজ করে, ইলেকট্রিশিয়ান যে ইলেকট্রিক ক্যাবলের ভিতরে কি যাচ্ছে না যাচ্ছে সেইগুলো দেখার জন্য ভোল্টমিটার ইউজ করে, সেরকম করে আমরা কিন্তু এই নেটওয়ার্ক প্যাকেজ অ্যানালাইজার যেটা আছে ওয়ারশার্ক, এটাও আমরা ইউজ করতে পারি। এটা দিয়েও আমরা কিন্তু ভিতরে কি চলতেছে, কি যাচ্ছে, সেগুলো কিন্তু কি কি প্যাকেট যাচ্ছে সেগুলো কিন্তু আমরা দেখতে পারি। আচ্ছা, ইন দ্য পাস্ট সাচ টুলস ওয়ার ইদার ভেরি এক্সপেন্সিভ, প্রপ্রাইটরি অর বোথ। আগে এই ডিভাইসগুলো খুবই এক্সপেন্সিভ ছিল, খুব দামি ছিল, বাট এখন কিন্তু আসলে চেঞ্জ হয়ে গেছে সব কিছু। এইগুলো কিন্তু অনেকেই এখন ইউজ করতেছে অর্গানাইজেশনাল পারপাসে। ওয়ারশার্ক ইজ পারহ্যাপস ওয়ান অফ দ্য বেস্ট ওপেন সোর্স প্যাকেট অ্যানালাইজার অ্যাভেলেবেল টুডে। ওয়ারশার্ক হচ্ছে হলো গিয়ে আজকের দিনে সবচেয়ে ভালো একটা ওপেন সোর্স প্যাকেট অ্যানালাইজার। আচ্ছা, পিপল ইউজ ওয়ারশার্ক ফর, মানে কেন ওয়ারশার্ক ইউজ করে? নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরস ইউজ ইট টু ট্রাবল শুট নেটওয়ার্ক প্রবলেমস। নেটওয়ার্ক প্রবলেমগুলো সে ট্রাবল শুট করার জন্য ইউজ করতে পারে। সিকিউরিটি ইঞ্জিনিয়ার যারা আছে তারা সিকিউরিটি প্রবলেম এক্সামিন করার জন্য ইউজ করতে পারে। ডেভেলপার্স যারা আছে তারা ডিবাগ কন্ট্রোল করার জন্য, ডিবাগ প্রোটোকল ইমপ্লিমেন্ট করার জন্য ইউজ করতে পারে। পিপল যারা আছে তারা, মানে নর্মাল পিপল যারা আছে তারা নেটওয়ার্ক প্রোটোকল লার্ন করার জন্য এটা ইউজ করতে পারে। এইভাবে বিভিন্ন ধরনের ইউজেসে আমরা একে নিতে পারি। এছাড়াও আরও অন্যান্য অনেক সিচুয়েশনে এই ওয়ারশার্ক টুলটা আমরা ইউজ করতে পারি চাইলে। আচ্ছা, এরপরে ফিচারগুলো দেখানো হয়েছে এখানে ওয়ারশার্কের, এগুলো আপনারা একটু পড়ে নেবেন। এখানে জাস্ট ইনফরমেশনগুলো দেওয়া যে ইউনিক্স এবং উইন্ডোজ দুইটার ক্ষেত্রেই এটা অ্যাভেলেবেল আছে।
এগুলো আপনারা একটু দেখে নেবেন, হ্যাঁ, সহজ কথাবার্তা, এগুলো খুব বেশি কঠিন কোনো কিছু না। ফিচারগুলো দেখবেন। এরপরে যে টুলটা সেটা হচ্ছে এনম্যাপ। এটা একটা নেটওয়ার্ক ম্যাপার, এটাও ফ্রি এবং এটাও আলটিমেটলি হাইলি ইউজ করা হয়, অনেক জায়গায় ইউজ করা হয়। যেহেতু এটা ওপেন সোর্স এবং ফ্রি, এই জন্য ইউজ করা হয়, এবং এটা সিকিউরিটি অডিট করার জন্য ইউজ করা হইতে পারে। ইউজফুল ফর টাস্ক সাচ অ্যাজ নেটওয়ার্ক ইনভেন্টরি, ম্যানেজিং সার্ভিস আপগ্রেড শিডিউলস অ্যান্ড মনিটরিং হোস্ট অ্যান্ড সার্ভিস আপটাইম, এগুলোর জন্য এটা ইউজ করা হয়। কে ডেভেলপ করছে সেই ইনফরমেশনগুলো দেওয়া আছে, এগুলো আপনারা একটু দেখবেন। এবং এনম্যাপ কিভাবে কাজ করে বা এর ফিচারগুলো কি কি সেগুলো সম্পর্কে এখানে বলা আছে। যেমন nmap uses raw IP packets in novel ways to determine what hosts are available on the network. Services, operating systems, type of packet filters or firewalls are in use, and dozens of other characteristics. It was designed to rapidly scan large networks. It will work against simple host too. বড় বড় যে নেটওয়ার্কগুলো এগুলোকে স্ক্যান করার জন্য এটা ইউজ হয়। nmap runs on all major computers operating system, সব ধরনের অপারেটিং সিস্টেমে nmap রান করা যায়। তার মানে এই টুলটা দিয়েও আমরা কিন্তু পুরো সিস্টেমটা আমাদের স্ক্যান করতে পারি, ঠিক আছে, এবং এটা কিন্তু হাইলি ইউজ হয়। আচ্ছা, তারপরে যেটা আরো কিছু কথাবার্তা এখানে বলা আছে সেগুলো আপনারা দেখবেন, এই টুলটা সম্পর্কেও জানবেন। এরপরে লাস্ট যে টুলটা সেটা হচ্ছে Nessus is a remote security scanning tool. এটাও একটা স্ক্যানিং টুল which scans a computer and raises an alert if it discovers any vulnerabilities that malicious hackers could use to gain access to any computer you have connected to a network. নেটওয়ার্কের অন্য কম্পিউটারগুলোতে যে আপনি কানেক্টেড আছেন সেগুলোতে মানে আপনার পিসিতে স্ক্যান করে সে বলে দিবে যে হচ্ছে অ্যালার্ট দিবে যে এমন কোনো ম্যালিশিয়াস বা কোনো কিছু যদি সে পায় যেটার মাধ্যমে হ্যাকার আপনার এই কম্পিউটার থেকে অন্যান্য নেটওয়ার্কেও ট্রান্সফার হতে পারে, অন্যান্য নেটওয়ার্কের কম্পিউটারগুলোও বা ওই নেটওয়ার্কে অন্যান্য কম্পিউটারগুলো এফেক্ট হইতে পারে, এই টাইপের ইনফরমেশনগুলো আপনাকে অ্যালার্ট দিবে সে। It does this by running over 1200 checks on a given computer, testing to see if any of these attacks could be used to break into the computer and otherwise harm it. তো এইভাবে সে হচ্ছে 1200 ধরনের চেক সে হচ্ছে চালায়। এই স্ক্যানটা যখন দিবেন তখন এটা চালাবে আপনার কম্পিউটারে, ঠিক আছে, এবং এগুলোকে সে ব্রেকডাউন করে সবকিছু দেখাবে। এটার ফাংশনালিটিসগুলো কি সেটা এখানে বলা আছে যে বেসিক নেটওয়ার্ক স্ক্যান করে, ম্যালওয়্যার স্ক্যান করে, মোবাইল ডিভাইস স্ক্যান করে, হোস্ট ডিসকভার করে, তারপরে পলিসি অডিট করে, ড্রোন ডিটেকশন করে, পিসিআই এক্সটার্নাল স্ক্যান করে, ঠিক আছে। এরপরে ফিচারগুলো এখানে দেওয়া আছে, এগুলো আপনারা ওয়ান বাই ওয়ান পড়ে নেবেন। অ্যাডভান্টেজগুলো এখানে দেওয়া আছে। আচ্ছা, এখানে যে টুলগুলো আমাদের গেল, আগের যে টুলগুলো আমরা দেখাইলাম, এই টুলগুলো সম্পর্কে একটু বিস্তারিত আপনারা জানবেন, গুগল করবেন, গুগল করে কিন্তু আপনারা এইগুলো সম্পর্কে আলাদা আলাদাভাবে অনেক কিছু জানার আছে, অনেক কিছু জানতে পারবেন আপনারা। এইখানে আসলে এই স্লাইডের মাধ্যমে, এই পাওয়ার পয়েন্টের স্লাইডের মাধ্যমে কিন্তু আমি ফুল ইনফরমেশন আপনাদেরকে দিতে পারবো না বা আপনাদেরকে ডিটেইল বোঝানো পসিবল না। আপনারা যখন ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা টুল নিয়ে আবার সার্চ করে করে আপনারা যখন ইনফরমেশনগুলো নেবেন অনলাইন থেকে, তখন আপনারা টোটাল জিনিসটা বুঝতে পারবেন। আচ্ছা, এখন এই সাইবার সিকিউরিটির যে অ্যাডভান্টেজেস সেগুলো কি কি আসলে, সাইবার সিকিউরিটিটা আমরা কেন অ্যাপ্লাই করব? ইট উইল ডিফেন্ড আস ফ্রম হ্যাকস অ্যান্ড ভাইরাসেস, ইট হেল্পস আস টু ব্রাউজ দ্য সেফ ওয়েবসাইট। এটা আমাদেরকে সেফ ওয়েবসাইটগুলোই শুধু ব্রাউজ করার জন্য হেল্প করবে এবং বিভিন্ন ধরনের হ্যাকিং এবং ভাইরাস থেকে আমাদেরকে ডিফেন্ড করবে, সে আমাদেরকে দূরে রাখবে। Internet security process all the incoming and outgoing data on the computer. The cyber security will defend us from critical attacks. বিভিন্ন ক্রিটিক্যাল অ্যাটাক থেকে আমাদেরকে ডিফেন্ড করবে। The application of cyber security used in our PC needs update every week. আমরা যে সাইবার সিকিউরিটি অ্যাপ্লিকেশনগুলো ইউজ করব আমাদের পার্সোনাল পিসিতে, এগুলোকে আমাদের কিন্তু আপডেট করতে হবে প্রত্যেক সপ্তাহে।
দ্য সিকিউরিটি ডেভেলপার্স উইল আপডেট দেয়ার ডেটাবেস এভরি উইক ওয়ান্স। প্রত্যেক উইকে কিন্তু তারা তাদের ডাটাবেসটা আপডেট করে। সো আমাদেরকে ওইটাও আপডেট করে নিতে হবে। হেন্স দ্য নিউ ভাইরাসেস অলসো ডিটেক্টেড। এই কারণে যেটা হয় সেটা হচ্ছে নতুন নতুন ভাইরাস তো মানে প্রত্যেক দিন, প্রতি মিনিটে, প্রতি ঘন্টায় নতুন নতুন ভাইরাস জন্ম নিচ্ছে। এই ভাইরাসগুলোকে সে যেন কিল করতে পারে, আমরা যে সাইবার সিকিউরিটি অ্যাপ্লিকেশন ইউজ করব আমাদের পিসিতে, সেটা যেন কিল করতে পারে। এই কারণে ডেভেলপাররাও উইকলি তাদের ডাটাবেসটা আপডেট করে, আর আমরা যখন এটাকে আপডেট করব আমাদের পিসিতে, তখন এই নতুন নতুন ভাইরাসগুলো কিন্তু সে ধরতে পারবে। আচ্ছা, সেফটি টিপস কিছু দেওয়া আছে সাইবার ক্রাইমের জন্য, যে আমরা কি কি করতে পারি আসলে। এই যে সাইবার সিকিউরিটির কথা বললাম, এই সাইবার সিকিউরিটির ভিতরে আসলে কি কি পড়ে বা কি কি ধরনের কাজ করলে আমরা এই সাইবার ক্রাইম থেকে দূরে থাকতে পারবো। যেমন আমরা ভালো কোনো অ্যান্টিভাইরাস ইউজ করতে পারি, ঠিক আছে। সাইবার সিকিউরিটি বলতে তো আসলে এক্সাক্ট কোনো আমাদের হচ্ছে কোনো অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার নাই। আমাদের বিভিন্ন সিকিউরিটি সফটওয়্যার আছে যেই জিনিসগুলো আমরা ইউজ করে সাইবার সিকিউরিটিটা আমরা এনহ্যান্স করতে পারি বা এনশিওর করতে পারি। মানে আমরা অ্যান্টিভাইরাস ইউজ করতে হবে আমাদের পার্সোনাল পিসির জন্য, যেটা সেটা হচ্ছে আমাদের অ্যান্টিভাইরাস ইউজ করতে হবে, আমাদের ফায়ারওয়াল রাখতে হবে। তারপর আননেসেসারি যেই সফটওয়্যারগুলো আছে আমাদের পিসিতে, আমরা যদি একটু চেক করি, একটু মনোযোগ দিয়ে চেক করি, যে আমরা অনেক কিছু আছে ইনস্টল করা যেগুলো আমরা ইউজই করি না, এমন অনেক কিছুই আছে। সেটা পেইডও হইতে পারে, ফ্রিও হইতে পারে। সেটা যেমনই হোক না কেন, আপনি যেটা ইউজ করেন না সেটা পিসিতে ইনস্টল রাখার কোনো দরকার নাই। মেইনটেইন ব্যাকআপ, মানে আপনি আপনার পিসির ব্যাকআপ নেবেন, আপনার পিসি হোক বা আপনার সার্ভার হোক। হ্যাঁ, সার্ভার যদি হয় আপনার অ্যাকাউন্ট বা সার্ভারের ব্যাকআপ রাখবেন, কারণ কখন কি অ্যাটাক চলে আসবে আপনার সার্ভারে, আপনার পিসিতে, আপনি নিজেও সেটা জানেন না। সেটা ট্রাবল শুট যদি না করতে পারেন, আপনার ডাটা কিন্তু সব নষ্ট হয়ে যাবে। চেক সিকিউরিটি সেটিংস, আপনার যে সিকিউরিটি সেটিংগুলো আছে আপনার পার্সোনাল পিসির হোক, আপনার সার্ভারের হোক, সবগুলো আপনি চেক করবেন। নেভার গিভ ইউর ফুল নেম অর অ্যাড্রেস টু স্ট্রেঞ্জার্স। এটা খুব হাস্যকর মনে হতে পারে বা সিলি মনে হতে পারে, বাট এটা কিন্তু ইম্পর্টেন্ট। আপনারা কখনোই অনলাইনে কোনো ধরনের মানে পরিচিত না আপনার এরকম কোনো ব্যক্তির সাথে আপনারা আপনাদের ইনফরমেশনগুলো শেয়ার করবেন না কখনোই। আর ইন্টারনেটের যে প্রাইভেসি, সেটা সম্পর্কে আপনারা একটু লার্ন করবেন, আরও জানার চেষ্টা করবেন। আর এরপরে আমি রেফারেন্সেসগুলো দিয়ে দিচ্ছি। আমি যেখান থেকে আসলে এই ডাটাগুলো আসলে পুল করছি, সেই ওয়েবসাইটগুলো আমি দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এই ওয়েবসাইটগুলো ভিজিট করে দেখতে পারেন। হ্যাঁ, এখানেও আপনি এই সিমিলার ইনফরমেশনগুলো পাবেন এবং আরও বিস্তারিত পাবেন। আমি হয়তো বা একটা জিস্ট নিয়ে এসে এখানে বসাই দিছি, একটা অংশ নিয়ে এসে বসাই দিছি, বাট ওইখানে আপনার ফুল ইনফরমেশন পাবেন। পাশাপাশি আমি এখানে যা দেখালাম, যেমন আমি যদি একদম প্রথমে চলে যাই, একদম প্রথমে গিয়ে আমি যদি এইখানে দেখাই যে আমি ক্যাটাগরি দুইটা বললাম, তারপরে টাইপসগুলো বললাম, ঠিক আছে। এই টাইপসগুলো নিয়ে আপনারা একটু স্টাডি করবেন আলাদা আলাদাভাবে, এই যে হ্যাকিং, ম্যালওয়্যার, এগুলো নিয়ে। হ্যাঁ, তারপরে যে সিকিউরিটি টুল যেগুলো বললাম আমি, এনম্যাপ, তারপরে আমাদের হলো গিয়ে শার্কওয়্যার সম্ভবত, বা ওয়্যার শার্ক সম্ভবত, এই যতগুলা টুল আছে এই টুলগুলো নিয়ে আপনারা আলাদাভাবে স্টাডি করবেন। সাইবার সিকিউরিটিটা কি বা কেন দরকার, আমাদের পার্সোনাল পিসিতে কেন দরকার, অর্গানাইজেশনাল এনভায়রনমেন্টে কেমন দরকার, আমাদের সার্ভার সিকিউরিটির জন্য কি ধরনের সাইবার সিকিউরিটি দরকার, এই জিনিসগুলো আপনারা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে স্টাডি করবেন। স্টাডি করলে আপনারা এই সাইবার সিকিউরিটি সম্পর্কে অনেক জানতে পারবেন। ইভেন সাইবার সিকিউরিটির কিন্তু অনেক ধরনের অপরচুনিটি আছে, অনেক ধরনের, আপনারা নিজেরা কিন্তু এগুলো শিখে আপনারা বিভিন্ন বড় বড় অর্গানাইজেশনে কিন্তু কাজ করতে পারবেন স্পেশালিস্ট হিসেবে, সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হিসেবে। যাই হোক, ওইটা আমার মূল উদ্দেশ্য না। আমার মূল উদ্দেশ্য হচ্ছে সাইবার সিকিউরিটি সম্পর্কে আপনারা জানবেন, এতটুকুই। তো আপনারা এইটা সম্পর্কে যতগুলো টার্ম আমি এখানে এই স্লাইডে নিয়ে আসছি, সবগুলো টার্ম নিয়ে আপনারা আবার বিস্তারিতভাবে পড়ার ট্রাই করবেন, কারণ আমি যেই টার্মগুলো এখানে আনছি সেগুলো আসলে এত ছোট পরিসরে আপনাদেরকে বোঝানো পসিবল না। আমি জাস্ট বেসিক জিনিসটা বলে দিচ্ছি, প্লাস ভিডিওতে আমি এই জিনিসগুলো দিয়ে দিচ্ছি যেন আপনারা এইটাকে রেফারেন্স ধরে আপনারা এই কিওয়ার্ডগুলো সার্চ করে করে আপনারা আরও জানতে পারেন। তো যাই হোক, সাইবার সিকিউরিটি সম্পর্কে এই পর্যন্তই থাকলো। নেক্সট
অন্য কোনো ভিডিও টিউটোরিয়ালে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।